ভিটিলিগো। তো ভিটিলিগো এটা অ্যাকচুয়ালি একটা অটোইমিউন ডিসঅর্ডার। এটার খুব একটা ভিটিলিগো ইজ অ্যাকোয়ার্ড ক্রনিক। এখানে কি হয়, ভিটিলিগোতে ডিপিগমেন্টিং ডিসঅর্ডার বলা হয়। আমরা যদি পিগমেন্টিং ডিসঅর্ডার গুলো বলি, কিছু ডিসঅর্ডার আছে সেখানে হাইপোপিগমেন্টেশন হয়, কিছুতে হাইপার পিগমেন্টেশন হয়, আর কিছুতে ডিপিগমেন্টেশন হয়। হাইপোপিগমেন্টেশন কোথায় হয়, যেমন আমরা পিটিরিয়াসিস ভার্সিকালার, সেখানে স্কিন কালারের চাইতে একটু হাইপোপিগমেন্টেড লেশন তৈরি হয়। এরপরে যে পিটিরিয়াসিস আলবা, রোজিয়া, এগুলো সবগুলোতে কি হয়, মানে হাইপোপিগমেন্টেশন হয়। আর ভিটিলিগোতে কি হয়, টোটালি ডিপিগমেন্টেশন হয়। ডিপিগমেন্টেশন কি মানে, মেলানোসাইট যেগুলো আছে, যেগুলো আমাদের স্কিন কালারের জন্য রেসপন্সিবল, এই মেলানোসাইটের টোটাল লস হয়ে যায়, প্রোগ্রেসিভলি লস। তো কি বলা হয়েছে, যে এটা একটা ডিপিগমেন্টিং ডিসঅর্ডার অফ দ্য স্কিন ইন হুইচ পিগমেন্ট প্রোডিউসিং সেল, যে মেলানোসাইট গুলো আছে যেগুলো স্কিনের কালারের জন্য রেসপন্সিবল, স্কিন, হেয়ার, আইস, এগুলো আস্তে আস্তে লস হয়ে যায়। এরপরে কি হয়ে যায়, সেখানে মিল্কি হোয়াইট প্যাচ অফ স্কিন, মানে লিউকোডার্মা বলা হয়, একটা মিল্কি হোয়াইট প্যাচ দেখা যায়, and can be cosmetically very disabling, particularly in people with dark skin. যাদের ডার্ক স্কিন তাদের ক্ষেত্রে ভিটিলিগোর পরিমাণটা একটু বেশি হয়। তাহলে এটা বলা হচ্ছে এটা অটোইমিউনো ডিস্ট্রাকশন অফ মেলানোসাইট। তো যেহেতু এটা অটোইমিউনো যে ডিসঅর্ডার গুলো থাকে, এগুলোর অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় না। লং টার্ম কন্ডিশন, এটা একটা ভিটিলিগো ইজ এ লং টার্ম কন্ডিশন where pale white patch develop on skin is caused by the lack of melanin. মেলানিন কমে যায়, কোথায় কোথায় বেশি হয়, ফেস, নেক, হ্যান্ড এন্ড স্কিন কেস যেগুলো আছে সেই জায়গাতে বেশি হয়। সান এক্সপোজড এরিয়াতে মানে ভিটিলিগো খুব আর্লি দেখা দেয়। সেই জন্য যখন ভিটিলিগো হবে কোনো জায়গার মধ্যে, সেখানে আবার যখন এটা সান এক্সপোজ হয় সেখানে ইরিটেশন হয়, আবার মাঝে মধ্যে ইচিং হতে পারে। সেই জন্য সেই জায়গার মধ্যে ভিটিলিগো দেখলে মানে সান স্ক্রিন বা সানব্লক ব্যবহার করা হয়। সিমটমস কি, সিমটমস হচ্ছে এখানে এটা হচ্ছে স্টার্ট একটা হোয়াইট প্যাচ, পেল প্যাচ অর হোয়াইট প্যাচ একটু শুরু হবে। এটা কমপ্লিটলি মানে প্রথমে একটু পেল প্যাচ শুরু হবে, এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি টার্নস কমপ্লিটলি হোয়াইট। এরপরে সেন্টার অফ এ প্যাচ মে বি হোয়াইট। এটা ভিটিলিগো নরমালি ভিটিলিগোর সাথে অন্যান্য যেগুলো আছে যেমন পিটিরিয়াসিস ভার্সিকালার, ওইগুলো হাইপোপিগমেন্টেশন হয়, কিন্তু স্কিন কালারটা টোটাল লস হয়ে যায় না। ভিটিলিগো দেখলে বোঝা যাবে যে এখানে টোটালি মানে আশেপাশের সাথে কোনো মিল নাই, মানে স্কিনের যে নরমাল কালার ওটা থেকে কমপ্লিটলি একটা আলাদা একটা কালার, ডার্ক হোয়াইট কালার একটা তৈরি করে। আর মাঝে মধ্যে মাঝখানে ড্রাইনেস থাকে, খুব একটা ডিসকমফোর্ট থাকে না, এসিমটোমেটিক থাকে পেশেন্ট। কমন সাইট কি কি, কমন সাইট হচ্ছে মাউথ এন্ড আইস, ফিঙ্গার এন্ড রিস্ট, আর্মপিট, গ্রোয়িং, জেনিটাল এরিয়া, আর ইনসাইড ইউর মাউথ, লিপের মধ্যে খুব বেশি হতে পারে। তো ভিটিলিগো আবার দুই প্রকার বলা হয়, সেগমেন্টাল ভিটিলিগো, নন সেগমেন্টাল ভিটিলিগো। এখানের মধ্যে দেখেন এই যে ঠিক এই ধরনের কালার হবে, এটা হচ্ছে স্কিন কালার, স্কিন কালারের এইসব জায়গা থেকে হঠাৎ করে মেলানোসাইট গুলো প্রোগ্রেসিভলি লস, হাতের মধ্যে হচ্ছে ডায়াগনোসিস, এগুলো সিমেট্রিক্যাল হয়ে থাকে। এর মধ্যে লিপের মধ্যে দেখা যাচ্ছে, এখানে ব্যাকের মধ্যে দেখা যাচ্ছে যে টোটাল স্কিন কালারটা লস হয়ে যাচ্ছে। আচ্ছা একটা জিনিস বুঝেন, এই কালারটা যেটা আছে এখানে আমি যেটা দেখাচ্ছি, এটাকে কি বলবেন, এটাকে হাইপোপিগমেন্ট বলবেন না হাইপার পিগমেন্ট বলবেন? হাইপার পিগমেন্টেশন। এই যে এই কর্নারে যেটা দেখা যাচ্ছে এটা হাইপার পিগমেন্টেশন, এটা টোটালি ডিপিগমেন্টেশন। আর এখানে হাইপোপিগমেন্টেশন খুব একটা এখানে নাই, আদার্স ইয়ার মধ্যে আছে হাইপোপিগমেন্টেশন গুলো। আমরা এই লেশনটাকে হাইপোপিগমেন্টেশন বলতে পারি, যে এখানে এখনো কমপ্লিট লস হয় নাই। টাইপস অফ ভিটিলিগো দুই প্রকার, নন সেগমেন্টাল আর হলো সেগমেন্টাল। নন সেগমেন্টাল কখন বলবো আমরা, মানে দুই পাশের মধ্যে হবে এবং সিমেট্রিক্যাল হোয়াইট প্যাচ দেখা যাবে, তখন আমরা এটাকে বলা হবো, তখন এটাকে নন সেগমেন্টাল, মানে এক্সট্রা কোনো সেগমেন্টের না, পুরাটাতে মধ্যে পুরা বডিতে যে কোনো জায়গায় আছে বাইল্যাটারালি হলে তখন সেটাকে নন সেগমেন্টাল বলা হয়। আর যদি ইউনিল্যাটারাল হয় বা একটা পাশে হয় তখন সেটাকে সেগমেন্টাল বলা হয়।
আর ভিটিলিগোর সবচাইতে কমন যে টাইপটা আছে সেটা হচ্ছে নন সেগমেন্টাল ভিটিলিগো, যেটা নন সেগমেন্টাল ভিটিলিগো 2 হাতে ইনভলভ হয়েছে। এটা হচ্ছে সেগমেন্টাল ভিটিলিগো, যে এখানের মধ্যে জাস্ট ফেসটা ইনভলভ হয়েছে, তাও এক পাশে ইনভলভ হয়েছে। নন সেগমেন্টাল ভিটিলিগো এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়, আর সেগমেন্টাল ভিটিলিগো যেটা আছে এটা ইউজুয়ালি 3 টু মানে মানে বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। ভিটিলিগোর অ্যাকচুয়ালি কারণ কি? তো ভিটিলিগোতে মেলানিন লস হয়ে যায় সেটা আমরা জানি, এটার খুব একটা কারণ জানা যায় না। হ্যাঁ, সান এক্সপোজড অর আদার্স এগুলোকে বলা হয় মানে ইউভি রে, এগুলোকে ট্রিগারিং ফ্যাক্টর বলা হয়, কিন্তু মেইনলি এটা একটা অটো ইমিউন কন্ডিশন। জেনেটিক ফ্যাক্টরকে 80% দায়ী মনে করা হয় ভিটিলিগোর জন্য, যেটা জেনেটিক ফ্যাক্টর, আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর জাস্ট 20%। তার মানে এটা অটোইমিউন ডিসঅর্ডার, এটা একটা জেনেটিক ইনহেরিটেডও হতে পারে, 80% ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর গুলো দায়ী। এখানে কয়েকটা বলা আছে যাদের থাইরয়েড ডিজিজ হয়, দ্য স্ট্রংগেস্ট অ্যাসোসিয়েশন ইজ উইথ থাইরয়েড ডিজিজ which can affect up to 15% of adult and 5 to 10% of children with vitiligo। যাদের থাইরয়েড ডিজিজ আছে, হাইপারথাইরয়েডিজম অথবা হাইপোথাইরয়েডিজম, তাদের ক্ষেত্রে ভিটিলিগো হতে পারে। যাদের আদার্স অটোইমিউন ডিসঅর্ডার আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, যাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস যাদের ক্ষেত্রে আছে, যেমন অ্যাডাল্টদের ক্ষেত্রে, যাদের পার্নেসিয়াস এনিমিয়া অর ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি আছে, এডিশন ডিজিজ, সিস্টেমিক লোপাস ইরিথেমাটাস যাদের আছে, অ্যালোপেশিয়া এরিয়াটা যাদের আছে, তাদের ক্ষেত্রে ভিটিলিগো ডেভেলপ করতে পারে। আর আদার্স অমেন্টো ডার্মাটোলজিক্যাল কন্ডিশন, মানে ডার্মাটোলজির যে অটোইমিউন আদার যে ডিজিজ গুলো আছে, সোরিয়াসিস, লাইকেন স্ক্লেরোসিস, তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটিলিগো ডেভেলপ করতে পারে। তাহলে খুব সহজে মনে রাখেন যে ভিটিলিগোটা অ্যাকচুয়ালি কেন হয়, এটা আননোন এটিওলজি, মেইনলি অটোইমিউন ডিসঅর্ডার। হাইপারথাইরয়েডিজম বা আদার্স যেগুলো আছে যাদের অটোইমিউন ডিজিজ আছে, সেগুলো একটু ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। স্ট্রেসফুল ইভেন্টস সাচ এজ চাইল্ডবার্থ, স্কিন ড্যামেজ, সিভিয়ার সানবার্ন, এগুলো ট্রিগার হিসেবে কাজ করতে পারে, বাট এগুলো অ্যাকচুয়াল ভিটিলিগোর কজ না। ভিটিলিগো কিভাবে ডায়াগনোসিস করবেন? নরমালি এটা ডায়াগনোসিস করা হয় কিভাবে, ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়। এরপরে ফ্যামিলি হিস্ট্রি, আদার্স কোনো যে তার অটোইমিউন ডিজিজ আছে কিনা, সেগুলো নিয়েও একটু ডায়াগনোসিসের জন্য একটু ক্লু পাওয়া যায়। এখানে পেশেন্টকে আপনি কি কি জিজ্ঞেস করবেন, যে তার ফ্যামিলির কারো ক্ষেত্রে ভিটিলিগো আছে কিনা, মানে এরকম বাংলাতে মানুষ শ্বেত রোগ বলা হয়, যে এরকম রোগ আছে কিনা। হিস্ট্রি অফ আদার অটোইমিউন কন্ডিশন ইন ফ্যামিলি, হিস্ট্রি অফ ইনজুরি, দ্য এফেক্টেড এরিয়া অফ স্কিন, যে জায়গার মধ্যে ভিটিলিগো হয়েছে সেটাতে কোনো কাট ইনজুরি হয়েছে কিনা, অথবা সেখানে কোনো সানবার্ন হয়েছে কিনা, কোনো ইউভি রে পড়ছে কিনা, এই হিস্ট্রি গুলো আপনি নিতে পারেন। যদি সানবার্নের কারণে হয়ে থাকে তাহলে সেগুলো দেখা গেছে ট্রিটমেন্টের মধ্যে মোটামুটি ভালো হয়ে যাবে। হোয়াট ইজ ট্রিটমেন্ট ফর ভিটিলিগো? ভিটিলিগো ট্রিটমেন্ট কি? দেখেন, দেয়ার ইজ নো কিউর ফর ভিটিলিগো এন্ড ট্রিটমেন্ট ইজ অফেন আনস্যাটিসফ্যাক্টরি। এটার কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট নাই। যেসব মানে ক্রিম বা আদার্স যেগুলো ব্যবহার করা হয়, এগুলো সবগুলোই মানে টেম্পোরারি, ডিজিজ প্রোগ্রেশন হওয়াটাকে প্রিভেন্ট করা যায়, কিন্তু এটা যে কিউরেটিভ কোনো ট্রিটমেন্ট নাই, যতটুকু হয়ে আছে এতটুকু থাকবে। অথবা ফেসের ক্ষেত্রে হলে, বাচ্চাদের ক্ষেত্রে যদি ফেস, নেক, এসব ক্ষেত্রে হলে কিছুটা ইমপ্রুভ হয়, তবে এটা স্যাটিসফ্যাক্টরি না। মানে এটা পেশেন্টকে একটু কাউন্সেলিং করে নিতে হবে, যে এটা আপনার শরীরের সাথে একটা অটোইমিউন ডিসঅর্ডার, এটা অ্যাকচুয়ালি খুব একটা ট্রিটমেন্টে কাজ করবে না, কিন্তু আমরা আপনাকে কিছু ক্রিম দেব যাতে করে এটা খুব বেশি বেড়ে না যায়, এই মানে ইয়া করে আপনি তাকে দিতে পারেন, কিন্তু এটা যে খুব একটা কাজ করবে এমন না। ফেস এন্ড ট্রাঙ্কের মধ্যে ট্রিটমেন্ট করলে সেটা কিছুটা সাকসেসফুল হয়, কিন্তু পরবর্তীতে তাও আবার দেখা দিতে পারে। তাহলে ট্রিটমেন্ট কি? এখানের মধ্যে টপিক্যাল ট্রিটমেন্ট আছে। টপিক্যাল ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে টপিক্যাল কর্টিকোস্টেরয়েড,
তো টপিক্যাল corticosteroid ক্যান বি ইউজড অন দ্য ট্রাঙ্ক এন্ড লিম্ব ফর আপ টু 3 মান্থ। 3 মাস পর্যন্ত আপনি স্টেরয়েড টপিক্যাল স্টেরয়েড দিতে পারেন। টপিক্যাল স্টেরয়েড 3 মাসের জন্য আমরা জানি, 3 মাসের জন্য যদি আমরা লং টার্ম যদি কোনো স্টেরয়েড দেই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে মানে একটা মাইল্ড পোটেন্ট অথবা মডারেট পোটেন্ট। যেগুলো হাইলি পোটেন্ট যেমন ক্লোবেটাসল, ডার্মাসল, ওইগুলো কিন্তু 3 মাস দেওয়া যাবে না, ওইগুলো ম্যাক্সিমাম 3 উইকস 4 উইকস দেওয়া হয়। তাহলে একটা মাইল্ড অর মডারেট বেটামেথাসন দেওয়া যেতে পারে, এটা 3 মান্থের জন্য। আর আছে কি, এখন ফেসের মধ্যে মনে করেন ফেসের মধ্যে আছে ভিটিলিগোটা, ফেসের মধ্যে হয়েছে অথবা জেনিটাল এরিয়াতে হয়েছে অথবা আইলিডে হয়েছে। এখন এইসব জায়গার মধ্যে কি লং টার্ম স্টেরয়েড দেওয়া যাবে? যাবে না। এসব জায়গার মধ্যে যেখানে লং টার্ম স্টেরয়েড দেওয়া যায় না সেসব জায়গার জন্য আমরা একটা মেডিসিনের নাম জানি, সেটা কি ক্যালসিনিউরিন ইনহিবিটরস, যেটাকে টেক্টোলিমাস অয়েনমেন্ট। এক্সিমার ক্লাস এটা নিয়ে অনেক আলোচনা করেছি। আমরা টেক্টোলিমাস অয়েনমেন্ট দেব যদি কর্টিক স্টেরয়েড দেওয়া না যায়, যেমন ফেসের মধ্যে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে টেক্টোলিমাস এটা রেমাস ক্রিম নামে পাওয়া যায়, রেমাস। তো রেমাস আমরা 3 মাস দিলাম অথবা স্টেরয়েড আমি 3 মাস দিলাম, দেওয়ার পরে কোনো ইমপ্রুভ হলো না, তখন রেমাসের সাথে আমরা টপিক্যাল ভিটামিন ডি ডেরিভেটিভস, ভিটামিন ডি ডেরিভেটিভস যেগুলো আছে টপিক্যাল যেগুলো আছে এগুলো মানে মেলানোসাইট প্রোডিউসে একটু হেল্প করে। সেজন্য যেহেতু মেলানোসাইট গুলো লস হয়ে গেছে, টপিক্যাল ভিটামিন ডি ডেরিভেটিভসটা দেব। এটা হচ্ছে আমাদের মানে টেক্টোলিমাস অর কর্টিকোস্টেরয়েডে যদি কাজ না করে তখন আমরা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো কর্টিকোস্টেরয়েড। তো কর্টিকোস্টেরয়েড যদি দেওয়া না যায় যেমন ফেসের মধ্যে, তখন সেক্ষেত্রে আমরা টেক্টোলিমাস দেব। তবে এই ক্ষেত্রে একটা বিষয় করা যায় যে কর্টিকোস্টেরয়েডটা আমরা দেব জাস্ট ট্রাঙ্ক, লিম্ব ওইসব জায়গাতে, আর ফেস এর মধ্যে আমরা টেক্টোলিমাসটা দেব। কারণ কর্টিকোস্টেরয়েড যদি ফেসের মধ্যে দেওয়া হয় তাহলে সেখানে মানে কি হতে পারে, স্কিন অ্যাট্রফি হতে পারে, সেজন্য ফেসকে অ্যাভয়েড করব। টেক্টোলিমাস 3 মাসের মধ্যে যদি ইমপ্রুভ হয় তাহলে এটা আরো 3 মাস চালানো যাবে। যদি টেক্টোলিমাসের কাজ না হয় তখন আমরা টেক্টোলিমাসের পরে টপিক্যাল ভিটামিন ডি ডেরিভেটিভসটা দেব। টপিক্যাল ভিটামিন ডি ডেরিভেটিভস দেওয়ার পরে এই যেমন এমন জায়গার মধ্যে যদি হয়ে থাকে সেখানে আমরা সেগমেন্টাল ভিটিলিগো, এখানের মধ্যে আমরা রেমাস ক্রিমটা দেব, রেমাস ক্রিম, রেমাস 3 মাসের জন্য দেব। তাহলে RX for vitiligo cream Remas 1% apply locally PD for 3 months. If site of lesion in sensitive organ like face, eyelid, genital area, or cream halobate apply locally when vitiligo will be other side in the face, eyelid, genital area. halobate টা আমরা 3 সপ্তাহে দেব। 3 সপ্তাহ দেওয়ার পরে আমরা মানে halobate টা তো হলো হাইলি পোটেন্ট, সুপার পোটেন্ট বলা হয়, দিয়ে বাকি যে টাইমটা আছে সেই টাইমের জন্য আমরা আরেকটু নরমাল একটা দিয়ে দেবো, বেটাসন অয়েনমেন্ট পাওয়া যায়, বেটাসনের মধ্যে চলে যাব, মানে মাইল্ড অর মডারেট একটার মধ্যে চলে যাব। অ্যাভয়েড স্ক্র্যাচিং এন্ড সান এক্সপোজার ইফ নট কন্ট্রোল বাই টপিক্যাল স্টেরয়েড। যদি টপিক্যাল স্টেরয়েডে কন্ট্রোল যদি টপিক্যাল স্টেরয়েডে কন্ট্রোল না হয় তখন সেক্ষেত্রে আমরা কি করে শুরু করব, টপিক্যাল ক্যালসিপোট্রায়লটা শুরু করব, ভিটামিন ডি ডেরিভেটিভস। তো ভিটামিন ডি ডেরিভেটিভসটা তখন আমরা দেব ইভিনিং, আর স্টেরয়েডটা আমরা দেব মর্নিং। আর যদি ফেস ইনভলভ থাকি তখন স্টেরয়েডের জায়গায় ক্রিম রেমাসটা চলবে। আসসালামু আলাইকুম, ভিটামিন ডি ডেরিভেটিভ কি পাওয়া যায়? ভিটামিন ডি ডেরিভেটিভস এই যে ডাইবন নামে পাওয়া যায়। ডাইবন, আচ্ছা। আচ্ছা, এখানে যেটা আছে এটা একটু কারেকশন করে নেবেন। হ্যালোভেটটা এটা চলবে 3 to 4 উইকস, দেন পরবর্তীতে আমরা হ্যালোভেটটাকে চেঞ্জ করে আমরা সেখানে বেটাসন মধ্যে চলে যাব, বেটাসন অয়েনমেন্ট। আর যদি এই অন্য বডির যদি হাতে পায়ে হয় সেক্ষেত্রে হ্যালোভেটও, যেমন যদি পামার সারফেস হয়, এমনি নরমালি হ্যালোভেট তো মোস্ট পোটেন্ট, সেক্ষেত্রে 3 to 4 উইকস এর পরে একটা মডারেটে চলে যাওয়া ভালো। আর যদি আমরা নরমালি যতটুকু আছে একবার করে লাগাই তাহলে কিন্তু 12 উইকও দেওয়া যাবে, খুব একটা সমস্যা হবে না। যদি মোটামুটি এটার মাধ্যমে কন্ট্রোল না হয় তাহলে পেশেন্টকে একটু রেফার করে দিবেন। রেফার করে দিবেন এই জন্য যে রেফার করলে যে সে ভালো হয়ে যাবে এমন না, অ্যাকচুয়ালি মোটামুটি রেফার করলে ট্রিটমেন্ট এগুলো চলবে, কিন্তু নেক্সট স্টেপটা হচ্ছে ফটোথেরাপি, এটা ডার্মাটোলজিস্ট দেবেন।
তাহলে কাউন্সেলিংটা খুবই ইম্পর্টেন্ট ভিটিলিগোর পেশেন্টের ক্ষেত্রে কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট। ভাইয়া এখানে সান এক্সপোজার অ্যাভয়েড করতে বলা হয়েছে, কিন্তু কিছু কিছু প্রেসক্রিপশনে পেয়েছি যে সপ্তাহে 2 দিন বা 1 দিন বলেছে 10 মিনিট করে রোদ লাগানোর জন্য। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার 10 করতেন। মিনিট করে রোদ কেন লাগাতে হয়েছে এটা বলেন আপনি, এটার অ্যান্সার দেন। আমাদের যে ভিটামিন ডি সিনথেসিসের জন্য আর কি। আর সান এক্সপোজার অ্যাভয়েড করার মানে হচ্ছে যে যারা একবারে রোদের মধ্যে মানে কাজ কারবার করে সারাদিন 10-12 ঘন্টা রোদের মধ্যে থাকে, তাই ইউজুয়ালি সান এক্সপোজার অ্যাভয়েড মানে হচ্ছে ওই ধরনের মানে কন্টিনিউয়াসলি যে সান এক্সপোজার সেটার কথা সেটা বোঝানো হয় আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, এই ক্ষেত্রে কি যে সিস্টেমিক ভিটামিন ডি এর কোনো কি রোল আছে? না না, সিস্টেমিক ভিটামিন ডি এর কোনো রোল নেই। হ্যাঁ, ভিটিলেন লোশন একটা ইউজ করতে দেখছি স্যারদের, মানে ভিটিলেন লোশনের কোনো রোল আছে? ভিটিলেন জি জি, জেনেরিক নেম বলেন। এটা হচ্ছে মিথক্স স্যালেন। হ্যাঁ ওইটা আছে, ওইগুলো মোটামুটি দাম বেশি তো, পেশেন্টে একটা 10 গ্রামের দামে হচ্ছে মনে হয় 400 টাকার মতো, দেওয়া জি। যেতে পারে, কিন্তু ওটা দিলেও যে খুব একটা ভালো হবে এমন না আর কি। এটা কি ভিটামিন ডি এর অল্টারনেটিভ না এটা ট্রিটমেন্ট প্রটোকলের একটা অংশ? ট্রিটমেন্ট প্রোটোকলের একটা অংশ। এটা যে ইয়েটা আছে না, যে ইউভি রেটা আছে, ইউভি রে গুলোকে একটু মোটামুটি ইয়ে করে দেয় আর কি। আর এটা দেওয়ার নিয়মটা কেউ দেখি যে সপ্তাহে একবার বলে, কেউ বলে যে একদিন পর পর লাগায়া 2